শুভেচ্ছা বাঙালিয়ানার সায়নহের সংবাদে স্বাগত। পুরো বিজয়ের মাস জুড়ে দেখুন বাঙালিয়ানার বিশেষ আয়োজন। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। শরিকদের নিয়ে জোট করার সিদ্ধান্ত থেকে সরে এসেছে বিএনপি, করবে সমঝোতা। বিএনপির বিরুদ্ধেও দাঁড়াতে পারবেন শরিক দলের নেতারা। এবারও সময় মতো মাধ্যমিক বই দেওয়া নিয়ে শঙ্কা, ৬৭% বই সরবরাহই হয়নি। তারেক রহমান নিশ্চিত করলেন ২৫ তারিখই দেশে আসছেন, নেতাকর্মীদের হিতরতে না যেতে অনুরোধ। বাংলাদেশের হাই কমিশনারকে তলব করেছে ভারত, বন্ধ ভিসা সেন্টারের কার্যক্রম। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। এতদিন যুগপৎ আন্দোলনের শরিকদের নিয়ে বিএনপির জোটগত বা ঐক্যবদ্ধ নির্বাচনের যে চিন্তা ছিল তাতে কিছুটা পরিবর্তন এসেছে। এ বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্রগুলো বলছে, নির্বাচনে শরিক দলগুলোর সঙ্গে বিএনপির কোনো নির্বাচনী জোট হচ্ছে না, কিছু আসনে সমঝোতা হবে। শরিক দলগুলোর কয়েকজন শীর্ষ নেতার আসনে বিএনপির কোনো প্রার্থী দেবে না। এছাড়া শরিকদের ছাড় দেওয়া হবে এমন কোনো আসনে বিএনপি প্রার্থী ঘোষণা দিয়ে দিলে তাদের সরিয়ে নেওয়া হবে। এর বাইরে কিছু আসনে প্রার্থিতা উন্মুক্ত থাকবে, যেখানে শরিক দলগুলো চাইলে বিএনপির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে। সংশ্লিষ্ট সূত্রগুলোর মতে, জোটগত ভোটেও দলীয় প্রতীকে নির্বাচন করার বাধ্যবাধকতায় শরিকদের আসন ছাড়ার ক্ষেত্রে বিএনপিকে রক্ষণশীল ভূমিকা নিতে হচ্ছে। কারণ গত ৩টি জাতীয় নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি। এর মধ্যে ২০১৪ ও ২০২৪ সালে বিএনপি নির্বাচন বর্জন করে। ২০১৮ সালে অংশ নিলেও মাঠে থাকতে পারেনি, ফলে দলটিতে প্রার্থী জট তৈরি করেছে। এছাড়া ১৫ বছরে নির্যাতন নিপীড়নের শিকার নেতাদের একটা বড় অংশের মধ্যে নির্বাচনে প্রার্থী হওয়ার আগ্রহ ব্যাপকভাবে বেড়েছে, যা বিএনপির নেতৃত্ব উপেক্ষা করতে পারছে না। নির্বাচন কেন্দ্রিক সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে যুগপৎ আন্দোলনের শরিকদের নিয়ে বিএনপি এমন চিন্তা করছে বলে জানা গেছে। দলটির নেতারা মনে করছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অবর্তমানে এবারের জাতীয় নির্বাচন তাদের জন্য যতটা স্বস্তিদায়ক হবে বলে মনে করা হচ্ছিল, বাস্তবে ততটা নয়। শরিকদের সঙ্গে আলোচনা করে আগামী ২-৩ দিনের মধ্যে সমঝোতায় বিষয়টি চূড়ান্ত হতে পারে। দুই সপ্তাহ পর শুরু হচ্ছে নতুন শিক্ষাবর্ষ, তবে মাধ্যমিক স্তরের প্রায় ৬৭% পাঠ্য বই এখনও সরবরাহ করতে পারেনি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি। এ কারণে নতুন শিক্ষাবর্ষের শুরুতে মাধ্যমিকের সব শিক্ষার্থী সব পাঠ্য বই হাতে পাবে কিনা তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। এমন শঙ্কার কথা বলছেন এনসিটিবির কর্মকর্তা ও পাঠ্য বই ছাপার সঙ্গে যুক্ত মুদ্রণকারীরাও। বিশেষ করে ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণীর বই নিয়ে সংকট বেশি হওয়ার আশঙ্কা রয়েছে। অন্যদিকে প্রাথমিক স্তরের পাঠ্য বই নিয়ে কোনো সংকট নেই। এনসিটিবির কর্মকর্তারা বলছেন, বছরের শুরুতেই প্রাথমিক স্তরের শিক্ষার্থীরা সব পাঠ্য বই পাবে। বিদায়ী বছরেও প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের হাতে বিনামূল্যের পাঠ্য বই পৌঁছে দিতে বেশি দেরি করেছিল এনসিটিবি। শিক্ষাবর্ষ শুরুর প্রায় ৩ মাস পর সব শিক্ষার্থীদের জন্য সব বিষয়ের পাঠ্য বই সরবরাহ করা সম্ভব হয়েছিল। এতে শিক্ষার্থীদের পড়াশোনায় ক্ষতি হয়। এনসিটিবির কর্মকর্তারা বলছেন, বিদায়ী বছরের অভিজ্ঞতা মাথায় রেখে এবার পাঠ্য বই ছাপার প্রক্রিয়া আগেভাগেই শুরু করা হয়েছিল। নভেম্বরের মধ্যে সব পাঠ্য বই ছাপিয়ে মাঠ পর্যায়ে পৌঁছে দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়। এজন্য দরপত্রের প্রক্রিয়া প্রায় শেষ করে মূল্যায়নের কাজও সম্পূর্ণ করা হয়েছিল। তবে শেষ সময়ে নভেম্বরে ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণীর পাঠ্য বই ছাপার দরপত্র বাতিলের সিদ্ধান্ত নেয় সরকার। ফলে পুনরায় দরপত্র আহ্বান করে এখন বই ছাপানো হচ্ছে। এর পাশাপাশি ছাপার কাজে মন্ত্রণালয় ও ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভায় অনুমোদন পেতেও দেরি হয়েছে। পরে ছাপার কার্যাদেশ ও চুক্তি করতেও সময় লেগেছে। সব মিলিয়ে এবারও মাধ্যমিক স্তরের পাঠ্য বই ছাপায় দেরি হচ্ছে। পুরো বিজয়ের মাস জুড়ে দেখুন বাঙালিয়ানার বিশেষ আয়োজন। ১৯৭১ সালের ডিসেম্বর, ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছিল বাংলার মুক্তাঞ্চলের মানচিত্র। অবস্থা বেগতিক দেখে পাকিস্তানি হানাদার বাহিনীও বাড়াচ্ছিল হিংস্র নৃশংসতার থাবা।
রক্তাক্ত সেই সময়েই অস্ফুটে বেজে চলছিল বিজয়ের গান। সারা বিশ্বের ইথারে ইথারে উচ্চারিত হচ্ছিল বজ্র নির্ঘোষে একটি নাম, যে নাম মাথা নত করতে জানে না। রক্ত স্নাত সে নাম বাংলাদেশ। বাংলার পূর্ণ বিজয়ের ক্ষণ গণনায় আজ 17 ডিসেম্বর। এদিন অ্যারিজোনা ডেইলি স্টার সংবাদপত্রের এক প্রতিবেদনে বলা হয়, 16 ডিসেম্বরে ভারতের লোকসভায় ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তার বক্তব্যে বঙ্গবন্ধুকে নতুন দেশের জাতির জনক হিসেবে অভিহিত করেছেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম জাতির উদ্দেশ্যে বলেন, এখন আমাদের সময় এসেছে যুদ্ধোত্তর দেশ পুনর্গঠনের সরকার হিসেবে কাজ করবার। তিনি বলেন, বাংলাদেশ সরকার নতুন সংবিধান প্রণয়নের কাজ শুরু করেছে এবং আগামী বছরের মাঝামাঝি নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। গতকাল 16 ডিসেম্বর বিকেলে 2 নম্বর সেক্টরের গেরিলা মুক্তিযোদ্ধারা শাহবাগে অবস্থিত ঢাকা বেতার কেন্দ্রের নিয়ন্ত্রণ গ্রহণ করেছিল। সেখান থেকেই আজ দুপুরের পর মেজর ATM হায়দার একটি লিখিত ঘোষণা পাঠ করার মধ্য দিয়ে বাংলাদেশ বেতারের কার্যক্রম শুরু হয়। সন্ধ্যায় ঘণ্টা দেড়েকের জন্য ডিআইটি বিল্ডিংয়ে অবস্থিত ঢাকা টেলিভিশনের টেলিকাস্ট চালু করা হয়। 2 নম্বর সেক্টরের কমান্ডিং অফিসার মেজর ATM হায়দার এই টেলিভিশন কেন্দ্র থেকে লিখিত ঘোষণা পাঠ করেন। এই ঘোষণা এবং একটি বিশেষ বুলেটিন প্রচারের মাধ্যমে সূচনা হয় বাংলাদেশ টেলিভিশনের কার্যক্রম। 2 নম্বর সেক্টরের কমান্ডিং অফিসার মেজর ATM হায়দার তার বেতার ও টেলিভিশন ঘোষণায় মুক্তিবাহিনীর প্রতি করণীয় নির্দেশনা দেন। বলেন, আমি মেজর হায়দার বলছি, প্রিয় দেশবাসী, আমাদের প্রিয় দেশকে মুক্ত করা হয়েছে। আমাদের দেশ এখন মুক্ত। আপনারা সবাই এখন মুক্ত বাংলাদেশের নাগরিক। সকল গেরিলার প্রতি আমার নির্দেশ, আইন শৃঙ্খলা রক্ষা করতে হবে। কোথাও যেন আইন ও শৃঙ্খলা বিনষ্ট না হয়। লুটপাট বন্ধ করতে হবে। এলাকায় এলাকায় পাহারার ব্যবস্থা করতে হবে। যতদিন পর্যন্ত প্রবাসী বাংলাদেশ সরকার দেশে ফিরে দায়িত্ব না নেবেন, ততদিন পর্যন্ত গেরিলাদের যার যার এলাকায় আইন ও শৃঙ্খলা রক্ষা করতে হবে। জনগণের প্রতি আমার আবেদন, আইন ও শৃঙ্খলা রক্ষা করুন। আলবদর, আল শামস, রাজাকার ও দালালদের ধরিয়ে দিন। নিজ হাতে আইন তুলে নেবেন না। এদিকে খুলনা অভিযানে ফোয়ামুদ্দিন, লেফটেন্যান্ট নোমানুল্লাহ, বোরহানউদ্দিন, ক্যাপ্টেন শাহজাহান মাস্টার, আফজাল, কুতুবুদ্দিন, মোশাররফ হোসেন, লেফটেন্যান্ট আরেফিন ও কমান্ডার খিজিরের নেতৃত্বাধীন মুক্তিসেনা দলগুলো চতুর্দিক থেকে পাক ঘাঁটিগুলোর উপর ঝাঁপিয়ে পড়লে পাকিস্তানিদের মনোবল একেবারেই ভেঙে যায়। তীব্র আক্রমণের মুখে ব্রিগেডিয়ার হায়াত তার নিউজ প্রিন্টের ডেরা থেকে বেরিয়ে এসে 17 ডিসেম্বর খুলনা সার্কিট হাউস ময়দানে আত্মসমর্পণ করেন। খুলনা হানাদার মুক্ত হয়। মুক্তিবাহিনী এদিন ভোরে বিনা বাধায় চট্টগ্রাম শহরে প্রবেশ করে এবং সকাল 9:15 চট্টগ্রাম সার্কিট হাউসে পাকিস্তানি পতাকা নামিয়ে বাংলাদেশের পতাকা উত্তোলন করে। দুপুর 2:30 ভারতের পশ্চিম রণাঙ্গনেও যুদ্ধবিরতি ঘটে। যুদ্ধবিরতির জন্য ভারতের একতরফা প্রস্তাব গ্রহণ করার ঘোষণা দেন পাকিস্তানি প্রেসিডেন্ট ইয়াহিয়া খান। 2 সপ্তাহ 2 ঘন্টা স্থায়ী যুদ্ধে ভারত ধ্বংস করে পাকিস্তানের 94টি যুদ্ধ বিমান, 214টি ট্যাঙ্ক এবং 22টি নৌযান। এদিকে নিরপেক্ষ এলাকা হিসেবে ঘোষিত হোটেল ইন্টারকন্টিনেন্টালে আশ্রয় গ্রহণকারী মুক্তিযুদ্ধকালে তথাকথিত পূর্ব পাকিস্তানের গভর্নর ডক্টর AM মালিককে তাদের হাতে তুলে দেওয়ার দাবি জানায় মুক্তিযোদ্ধারা। ভারতীয় বাহিনী মুক্তিযোদ্ধাদের এক্ষেত্রে বিরত করলেও পরিস্থিতি বেশ উত্তেজনাপূর্ণ ছিল। রাতে পিকিংয়ে এক ভোজসভায় চীনের প্রধানমন্ত্রী চৌ এন লাই ভারতীয় আগ্রাসন সমর্থন করার জন্য সোভিয়েত ইউনিয়নকে অভিযুক্ত করেন। প্রতিবাদে রুশ রাষ্ট্রদূত ভোজসভা ত্যাগ করেন। দেশের বিভিন্ন বধ্যভূমিতে ছুটে যান স্বজন হারানো মানুষেরা। ঢাকার রায়ের বাজার ও মিরপুরের বধ্যভূমিতে শতাধিক বুলেট বেয়োনেটে ছিন্ন ভিন্ন স্বজনের মরদেহ খুঁজে পেয়ে 9 মাস
কোনো রকমে প্রাণ নিয়ে বেঁচে থাকা শোকবিহ্বল স্বজনের কান্নায় বিষাদময় হয়ে ওঠে ঢাকার আকাশ বাতাস। এপির বরাত দিয়ে অ্যারিজোনা ডেইলি স্টারে এক প্রতিবেদনে বলা হয় যে 15ই ডিসেম্বর ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনকে একটি চিঠি পাঠান। চিঠিতে ইন্দিরা লেখেন, মিস্টার প্রেসিডেন্ট, বিনয়ের সঙ্গে আপনার কাছে জানতে চাই, একজন মানুষ যার নাম শেখ মুজিবুর রহমান, তাকে মুক্ত করা বা তার জন্য অন্তত গোপনীয় সমঝোতার উদ্যোগ নেওয়া কি যুদ্ধের চেয়ে বেশি সর্বনাশা হতো? ইন্দিরা লিখেছিলেন, আমাদের আকুল আবেদন ছিল শেখ মুজিবুর রহমানকে মুক্ত করা। নিজের পক্ষে আটক থাকা অবস্থায়ও তার সঙ্গে যদি যোগাযোগ রক্ষা করা যেত। তবে বাস্তবতা হচ্ছে যুক্তরাষ্ট্র এমন কোনো নীতি গ্রহণ করবে না যা প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের ক্ষমতাচ্যুতির কারণ হতে পারে। এদিকে দ্য ফিলাডেলফিয়া এনকোয়ারার পত্রিকায় একই দিনে আরেকটি প্রতিবেদনে ইন্দিরা গান্ধীর চিঠির উল্লেখ করে বলা হয় যে এই চিঠির উত্তরে ইন্দিরার বক্তব্য প্রত্যাখ্যান করে যুদ্ধের জন্য উল্টো ভারতকে দায়ী করে নিন্দা জানান প্রেসিডেন্ট নিক্সন। আগামী 25 তারিখে ইনশাল্লাহ আমি দেশে চলে যাচ্ছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী 25 ডিসেম্বর দেশে ফিরছেন। 16 ডিসেম্বর লন্ডনে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভায় দেওয়া বক্তব্যে তিনি একথা জানান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আজকের এই অনুষ্ঠানটি দুটি বিষয়ের জন্য গুরুত্বপূর্ণ। 16 ডিসেম্বর আমাদের বিজয় দিবস এবং একই সঙ্গে প্রায় 17 থেকে 18 বছর আপনাদের সঙ্গে যুক্তরাজ্যে অবস্থান করছি। তবে আগামী 25 তারিখে ইনশাআল্লাহ আমি দেশে চলে যাচ্ছি। বক্তব্যে তিনি দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তারেক রহমান বলেন, সামনের দিনগুলো খুব সহজ হবে না। ঐক্যবদ্ধ থাকতে পারলে আমরা আমাদের পরিকল্পনাগুলো সফল করতে পারব এবং আমরা আমাদের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে পারব। চলমান পরিস্থিতির কারণে 17 ডিসেম্বর রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র আইভ্যাক দুপুর 2টার পর সকল কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আইভ্যাক বাংলাদেশের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। যেসব আবেদনকারীর জন্য নির্ধারিত অ্যাপয়েন্টমেন্ট বা স্লট ছিল তাদের জন্য ভবিষ্যতে নতুন তারিখ ও সময় নির্ধারণ করে জানানো হবে। আইভ্যাকের এই সিদ্ধান্তের ফলে ভিসা আবেদন সংক্রান্ত যে কোনো কার্যক্রমে অংশ নেওয়ার পরিকল্পনা করা ব্যক্তিদের জন্য সমন্বয় প্রয়োজন হবে। নয়াদিল্লিতে বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ রিয়াজ হামিদুল্লাহকে তলব করে আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানিয়েছে ভারত। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, এই তলবের মূল কারণ হল জাতীয় নাগরিক পার্টির এক নেতার উস্কানিমূলক মন্তব্য। 15 ডিসেম্বর সন্ধ্যায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির উপর হামলার প্রতিবাদে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সার্বদলীয় প্রতিরোধ সমাবেশে হাসনাত আবদুল্লাহ বলেন, ভারতকে স্পষ্ট ভাষায় বলতে চাই, যারা আমার দেশের সার্বভৌমত্বকে বিশ্বাস করে না, যারা আমার দেশের সম্ভাবনাকে বিশ্বাস করে না, যারা ভোটাধিকারকে বিশ্বাস করে না, মানবাধিকারকে বিশ্বাস করে না, যারা এই দেশের সন্তানদের বিশ্বাস করে না, আপনারা যেহেতু তাদের আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন, স্পষ্ট করে বলে দিতে চাই, ভারতের যারা সেপারেটিস্ট আছে বাংলাদেশে, আমরা তাদের আশ্রয় প্রশ্রয় দিয়ে 7 সিস্টার্সকে ভারত থেকে আলাদা করে দেব। ভারত সরকার এই ধরনের অভিযোগ সম্পূর্ণভাবে খারিজ করে দিয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জোর দিয়ে বলেছে, আমরা আশা করি যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার দেশে আভ্যন্তরীণ আইন শৃঙ্খলা নিশ্চিত করতে, বিশেষ করে শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের উদ্দেশ্যে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে টেলিভিশন টকশো ও নির্বাচনী সংলাপে কোনো ধরনের কটূক্তি, হেয় করা বা ব্যক্তিগত আক্রমণের বক্তব্য প্রচার না করতে বলেছেন নির্বাচন কমিশন। একই সঙ্গে সকল রাজনৈতিক দল ও প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করে নির্বাচনী অনুষ্ঠান প্রচারের আহ্বান জানিয়েছে সাংবিধানিক সংস্থাটি। 17 ডিসেম্বর বুধবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিবকে এ সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়েছে।
ইসির জনসংযোগ শাখার পরিচালক মোহাম্মদ রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য নির্বাচনী পরিবেশ সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালার 25 বিধিতে বলা হয়েছে, নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থী বা দলের প্রতিনিধি টেলিভিশন চ্যানেল কর্তৃক আয়োজিত নির্বাচনী সংলাপে অংশ নিতে পারবেন, তবে কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে কোনো বক্তব্য প্রদান করতে পারবেন না। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক ই ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খানের সন্তানেরা আশঙ্কা প্রকাশ করে জানিয়েছেন, তারা ভয় পাচ্ছেন যে হয়তো আর কখনো তাদের বাবাকে দেখার সুযোগ পাবেন না, কারণ তাকে ডেথ সেলে রেখে মানসিক নির্যাতন করা হচ্ছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম স্কাই নিউজের দ্য ওয়ার্ল্ড উইথ ইয়ালদা হাকিম অনুষ্ঠানে কাশিম ও সুলাইমান খান জানান, তারা কয়েক মাস ধরে তাদের বাবার সঙ্গে কথা বলেননি। 2023 সালের আগস্ট মাস থেকে কারাগারে আছেন ইমরান খান। কাশিম জানান, সাবেক প্রধানমন্ত্রীকে যেসব অবস্থায় রাখা হয়েছে তা ভয়াবহ। তিনি বলেন, তিনি 2 বছরের বেশি সময় ধরে একাকী কারাগারের সেলে আছেন, যেখানে পানি খুবই অপরিষ্কার। তিনি এমন বন্দীদের সঙ্গে আছেন যারা হেপাটাইটিসে আক্রান্ত এবং মারা যাচ্ছেন। পরিবেশ খুবই নোংরা এবং তিনি সম্পূর্ণ মানবিক সংযোগ থেকে বিচ্ছিন্ন। কাশিম জানান, তার বাবা মানসিক নির্যাতনের কৌশলের শিকার হচ্ছেন, এমনকি কারাগারের রক্ষীরাও ইমরান খানের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না। এদিকে সুলাইমান অভিযোগ করে বলেন, তার বাবা ডেথ সেলে আছেন, এখানে তাকে 24 ঘন্টার মধ্যেই 23 ঘন্টা কাটতে হয়। মিয়ানমারের জান্তা সরকার দাবি করেছে, কারাবন্দী নেত্রী অং সান সুচি সুস্থ আছেন। তার ছেলে কিম আরিস উদ্বেগ জানিয়ে গণমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার পর সরকারের পক্ষ থেকে এমন তথ্য প্রকাশ করা হলো। বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে আরিস বলেছিলেন, তার মায়ের কোনো খবর পাওয়া যাচ্ছে না, তিনি হয়তো মারা গেছেন কিংবা কোনো এক সময় মারা গেলে সেই খবরটিও জানতে পারবেন না। মঙ্গলবার সামরিক সরকার নিয়ন্ত্রিত মিয়ানমার ডিজিটাল নিউজে একটি বিবৃতি প্রকাশ করা হয়। এতে দাবি করা হয়েছে, সূচি ভালো আছেন। বিবৃতিতে সূচির নামের আগে সম্মানসূচক উপাধিও ব্যবহার করা হয়েছে। জান্তা সরকারের বিবৃতির প্রতিক্রিয়ায় বুধবার রয়টার্সকে কিম আরিস বলেন, সামরিক বাহিনী সুস্থতার দাবি করছে কিন্তু কোনো প্রমাণ দিচ্ছে না। সাম্প্রতিক ছবি নেই, পরিবার, চিকিৎসক বা আন্তর্জাতিক পর্যবেক্ষকদেরও কোনো প্রবেশাধিকার নেই। যদি সত্যিই সুস্থ থাকে তাহলে সেটির প্রমাণ দিক। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এ বিষয়ে মন্তব্য জানতে জান্তা সরকারের এক মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল, কিন্তু তিনি সাড়া দেননি। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানা ক্রীড়া সংবাদ। ফুটবল বিশ্বের নজর আবারও ঘুরে গিয়েছিল কাতারের দোহার দিকে, যেখানে অনুষ্ঠিত হলো ফিফা দ্য বেস্ট অ্যাওয়ার্ডস 2025। এবারের আসরে পুরুষ বিভাগে পিএসজির ফরাসি তারকা ওসমান দেমবেলে এবং নারী বিভাগে বার্সেলোনার আইতানা বনমাতি ফুটবলের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মান জিতে নিয়েছেন। দেমবেলেকে 2025 সালের সেরা পুরুষ ফুটবলার হিসেবে ঘোষণা করা হয়। অন্যদিকে নারী ফুটবলের বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতে টানা তৃতীয়বার ইতিহাস গড়লেন স্পেন ও বার্সেলোনার মিডফিল্ডার আইতানা বনমাতি। গত মৌসুমে পিএসজিকে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জেতানোর মাস্টারমাইন্ড লুইস এনরিকে জিতেছেন বর্ষসেরা পুরুষ কোচের পুরস্কার। নারী ফুটবলে এই কৃতিত্ব দেখিয়েছেন ইংলিশ কোচ সারিনা উইগম্যান। এছাড়া ইংলিশ গোলরক্ষক হ্যানা হ্যাম্পটন জিতেছেন বর্ষসেরা নারী গোলরক্ষকের পুরস্কার। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানা বাণিজ্য সংবাদ। চিনি কলের নামে ঋণ নিয়ে 2032 কোটি টাকা আত্মসাতের অভিযোগে আলোচিত ব্যবসায়ী গ্রুপ এস আলমের কর্ণধার সাইফুল আলম মাসুদের বিরুদ্ধে মামলা করেছে দুদক। বুধবার দুর্নীতি দমন কমিশন চট্টগ্রাম 1 কার্যালয়ে করা এই মামলায় সাইফুল আলম ছাড়াও জনতা ব্যাংক ও এস আলম গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা সহ 36 জনকে আসামি করা হয়েছে। এছাড়া এ গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান এস আলম সুপার এডিবল অয়েল লিমিটেডের নামে ঋণ নিয়ে 1,152 কোটি 51,14,160 টাকা আত্মসাতের অভিযোগে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও জনতা ব্যাংকের কর্মকর্তা সহ 32 জনের বিরুদ্ধে আরেকটি মামলা হয়েছে।
বাঙালিয়ানা সায়ানহের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।